সাকসেস অ্যান্ড ফেলিয়ার এই দুইটাই মে নট বি দ্য অ্যাচিভমেন্ট অর ফেলিয়ার অফ দ্যাট ইন্ডিভিজুয়াল। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের ব্লাড বা অক্সিজেন বলা যায়। স্যাটিসফ্যাকশন ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। 16 ইয়ার্স 17 ইয়ার্স এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করে আমি একটা গার্মেন্টসের সিইও হয়ে গেলাম। আমার বোঝার দরকার নাই যে একটা স্যাম্পল কিভাবে মেক করে, এটার জন্য রাইট পিপল আছে। আচ্ছা, আমাকে ইনশিওর করতে হবে রাইট পিপল ইন দ্য রাইট প্লেস। আমরা দেখছি যে যারা মিড ম্যানেজমেন্ট পর্যন্ত ভালোভাবেই যাচ্ছে, কিন্তু টপ ম্যানেজমেন্টে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো বা ফরেনার নিয়ে আসতেছি কিংবা অন্য দেশের ম্যানেজমেন্ট নিয়ে আসতেছি। এই যে ডিফারেন্সটা, যে কেন আসলে তারা যেতে পারছে না? একটা জেনারেল ম্যানেজার উইথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার 450 ম্যানেজমেন্ট, প্রায় 9000 এমপ্লয়িজ, 5টা ফ্যাক্টরি একটা রুমে বসে ম্যানেজ করা, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। সিইও বলতে আসলে আমরা কি বুঝি? চিফ এক্সিকিউটিভ অফিসার নাকি চিফ এভরিথিং অফিসার? আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রেটিংস। কেমন আছেন সবাই? আমরা কিন্তু সবাই সিইও হতে চাই, ম্যানেজিং ডিরেক্টর হতে চাই, কিন্তু হব কীভাবে? আজকে হবে এই নিয়ে কথা আমাদের ঢাকা পডকাস্টে। আজকে এমন একজন মানুষ আমাদের এখানে এসেছেন যিনি হচ্ছেন লিপটন বাংলাদেশ টি অ্যান্ড ইনফিউশনের ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার। উনি হচ্ছেন গাজী এম শামসুদ্দিন। গাজী এম শামসুদ্দিন ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম গাজী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাজী ভাই, আমরা জানি যে আপনি অনেকগুলো কোম্পানিতে আপনি পজিশনে ছিলেন, সিইও ছিলেন, সিওও ছিলেন, এবং এখন ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার লিপটন টিতে। তো সবার একটা কোয়েশ্চেন থাকে, যারা হচ্ছে মিড ম্যানেজমেন্টে আছে, যেমন জেনারেল ম্যানেজার পজিশনে আছে অথবা ম্যানেজার পজিশনে আছে, তারা সিইও হতে চায়। তো এই সিইও হওয়ার রহস্যটা আসলে আপনি কীভাবে উদ্ধার করলেন? আসলে সিইও বা একটা কোম্পানির প্রধান হওয়া, ব্যাপারটা সিইও হোক বা ম্যানেজিং ডিরেক্টর হোক বা যেটি আমরা বলি, সেটা হচ্ছে একটা কোম্পানির প্রধান হওয়া। তো এটা আসলে ডেফিনেটলি মানুষ চাইতেই পারে, বাট এটা যেমন আমরা যেমন একবারে ইন্টার পাস করতে পারি না, একবারে আমরা গ্র্যাজুয়েশন করতে পারি না, একবারে আপনি সিইও হতে পারবেন না। তো এখান থেকে ডে 1 থেকে যখন আপনি চাকরি শুরু করলেন, তখন থেকে আপনাকে জানতে হবে যে আমি সিইও, জার্নিটা শুরু হবে, এবং ওই ডে 1 থেকে আপনাকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমরা সবাই মনে করি যে বাংলাদেশের কর্পোরেট বা ওয়ার্ল্ডের কর্পোরেট কালচারটা কি, আপনি ঢুকবেন একটা ডিপার্টমেন্টে, আপনি হয়তো বা সেলসে ঢুকবেন, হয়তো আপনি এইচআরে ঢুকবেন, বা আপনি ম্যানেজমেন্টের কোনো পজিশনে ঢুকবেন, সেইটা আর সিইও, হ্যাঁ, একটা কিন্তু ফাংশনাল এক্সপার্টিজ আর একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। তো এই পার্থক্যটা ডে 1 একজনকে বুঝতে হবে যে আমি শুরু করলাম ইন আ ফাংশন টু ডেভেলপ আ ফাংশনাল এক্সপার্টিজ, বাট আমাকে সিইও হইতে হলে আমাকে জেনারেল ম্যানেজমেন্ট স্কিল করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। সো এটা ডে 1 থেকে হ্যাজ টু বি ইন ইয়োর ব্রেইন, এবং ওই গোলটা থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনার বিগিনিংটা বলেন যে আপনি কিভাবে শুরু করলেন। আমি জানি যে আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে শুরু করেছেন, তো আপনার জার্নিটা যদি ওখান থেকে শুরু করেন, যে আপনার জার্নিটা কেমন ছিল, লার্নিংগুলো কী ছিল? আসলে এটা 8-10 জনের মতোই, ঠিক আছে। আমি লাকি যে আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মতো একটা অর্গানাইজেশনে আমি শুরু করতে পেরেছিলাম, এবং আমার কাছে মনে হয় যে আমার ফাউন্ডেশনটা আসলে এই অর্গানাইজেশন থেকে হয়েছে। এটাকে আসলে আমরা অর্গানাইজেশন বলি না, বিএটিকে আমরা একটা ইনস্টিটিউশন বলি। আচ্ছা, সো যারাই আমরা এখানে কাজ করেছি তারা খুবই ব্লেসড। তো বিএটিতে আমার চাকরি হয় ব্যাক ইন ইয়ার 2000। আচ্ছা, প্রায় 24 বছর, 24 years দেখতে দেখতে চলে যায় আর কি। তো নিয়ে এবং বিএটিতে তখন কিন্তু আপনার চাকরি মানে আপনার সেলসের চাকরি, আপনাকে ঢুকতে হবে সেলসে, তারপরে আপনি ফিউচারে যা হন। যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকোর বর্তমান যে ম্যানেজিং ডিরেক্টর, উনিও কিন্তু সেলস থেকেই শুরু করেছে, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। তো আমারও চাকরি সেলসের শুরু। বিএটিতে সেলসের চাকরি মানে হচ্ছে আপনাকে মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে ফেলতে হবে, পোস্টিং হবে, পাড়াগাঁয়ে যেতে হবে, এবং ওই অ্যাডাপ্টেশনটা, এটা একটা কথা না বললেই নয় যে আমরা যারা ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ, ইয়ার 2000-এ
আপনার মফস্বল শহরগুলোর কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এত ভালো ছিল না, হয় নাই। আমরা যারা ঢাকায় জন্ম, ঢাকায় বড়, তারা বাইরে গিয়ে সার্ভাইভ করাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল, অনেক বড় একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং একটা স্যাক্রিফাইস। তো আমি এরকম ঢাকার বাইরে চলে গেছি। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে বেশ কিছু জেলায় আমার কাজ করা হয়েছে। সেই সুবাদে বাংলাদেশকে জানা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলাদেশের কনজিউমারদেরকে জানছেন, বাংলাদেশের রিটেইলার অ্যান্ড কনজিউমার। একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে আপনি এক একটা জেলায় যাবেন, একটা জেলার রিটেইল বিহেভিয়ার, ট্রেন্ডটা, বিহেভিয়ার একরকম, বিহেভিয়ারের কারণে রিটেল পারচেস ট্রেন্ড একরকম, রাইট? সো আপনি যে ধরেন কুমিল্লার একটা রিটেইলার ভার্সেস সিলেটের একটা রিটেইলার, সেটা কিন্তু একভাবে চিন্তা করেন। কাজী ভাই এখানে তিনটা করি, আপনি যেটা বললেন যে এক এক জায়গার হচ্ছে এক এক রকম, যেমন ইন্ডিয়াতে আমরা জানি যেটা যে এক একটা স্টেট এক এক রকম, এক স্টেট থেকে আরেক স্টেট গেলে তাদের খাবার, তাদের সংস্কৃতি, তাদের মানুষ, তাদের সবকিছু আপনি পরিবর্তিত হয়ে যায়। আপনি তো 8 ডিভিশন, 64 ডিস্ট্রিক্ট, 495 সাব ডিস্ট্রিক্ট আপনার যাওয়া হয়েছে। জি, এই যে 8টা ডিভিশন, এক একটা ডিভিশনের সাথে কি আরেকটা ডিভিশন কি পুরোই ভিন্ন না কিছু সিমিলারিটিজ? দেখেন বাংলাদেশ যেহেতু খুব ছোট একটা দেশ, কাজে ইন্ডিয়ার মতো এত বেশি ডাইভার্সিফিকেশন আপনি পাবেন না। মোটামুটি একটা সিমিলারিটি আপনি পাবেন, তবে হ্যাঁ ওই সিমিলারিটির মধ্যেও আপনি দেখবেন যে একটা খুব ইউনিকনেস। সিমিলারিটিসটা কত পার্সেন্ট থাকে 100 এর মধ্যে? আমার কাছে মনে হয় বাংলাদেশে আপনি 50-50 ধরতে পারেন। এটা খুব সূক্ষ্মভাবে হয়তো আলাদা হতে যায়। যেমন মনে করেন যে আপনি ধরেন চিটাগংয়ের মানুষের যে বিহেভিয়ার, যে ফুড হ্যাবিট, হ্যাঁ, তার যে ডেইলি লাইফের যে অভ্যেসগুলা, সেটা হয়তো বা ঢাকার একটা মানুষের সাথে হয়তো বা মেলে না, বা ধরেন বগুড়ার একটা মানুষের সাথে সিলেটের সাথে মিলবে না, বা সিলেটের সাথে মেলে না। আমি যদি আপনাকে খাবার দিয়ে উদাহরণ দিই, সিলেটে আপনি মানুষ সাতকরা দিয়ে গরুর মাংস খায়, চিটাগংয়ের মানুষ মেজবান খায়, তো ওর কাছে ওটা মজা। বাট আমরা বাংলাদেশেই পাস করি মাত্র কত 56,000, বেশি তো ইয়ে না। তো নোয়াখালীর মানুষ হয়তো বা প্রচুর নারিকেল দেয় খাবারের ভিতরে, বরিশালের মানুষ। এই যে কালিনারি ডিফারেন্স, কিন্তু এই যে ডিফারেন্স অফ ইউর টেস্ট, যে ডিফারেন্স অফ ইউর চয়েসেস, তো কনজিউমার ইজ নট ইউনিক, আপনাকে এটা বুঝতে হবে। দোকানদারও ইউনিক না, কনজিউমারও ইউনিক। আমি যত ছোট দেশেই বাস করেন না, যত বড় দেশে। তারপরে একটা কথা থেকে যায়, আপনি বলতে পারেন যে ইউনিক না হলে একটা ব্র্যান্ড এত বড় হয় কিভাবে, সাস্টেইন কিভাবে করে। ওই পুরো অ্যাক্রস দ্য কান্ট্রি বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা সেট অফ কনজিউমারের স্পেসিফিক নিডকে যখন আপনি মিট করতে পারেন, তখন ইউর ব্র্যান্ড স্টার্টস টু গ্রো। জেনারেল থিওরির কথা বললাম, অন্যদিকে চলে যাচ্ছি, বাট হ্যাঁ খুব সূক্ষ্ম হলেও আপনি এই ডিফারেন্সিয়েশনটা পাবেন। ইভেন গাজীপুর ঢাকা শহরের মধ্যে আমি যদি বলি যে বনানী, গুলশানে এই পাশে যদি আপনি একটা বাটার শোরুমে যান, অ্যাপেক্সের শোরুমে যান, আপনি যদি মিরপুরে যান, ওখানে কিন্তু হচ্ছে যে প্রাইসের চেঞ্জ, স্টাইলিংয়ের চেঞ্জ, ওরা কিন্তু ওই এরিয়া চিন্তা করে কিন্তু ওরা হচ্ছে প্রোডাক্টগুলো রাখে। ডেফিনেটলি আপনি বাটার একটা শোরুমে, ধরুন বাটার যে শোরুম বা অ্যাপেক্সের শোরুম, রাইট, ভার্সেস গুলশানের যে প্রোডাক্ট অ্যাসর্টমেন্টই ডিফারেন্ট। সুতরাং জেলের ক্ষেত্রে তো এটা মানে যদি আপনি অ্যাক্রস দ্য কান্ট্রি জানানো, এটা হচ্ছে যে যেখানে যে কনজিউমার আপনি সেখানে সেই এইটা। আপনি দেখেন আজকেও বাংলাদেশে, একটু অন্য প্রসঙ্গে যাই, স্ট্রিট ফুডের খুব একটা ক্রেজ, এবং ফুড ব্লগাররা এটাকে আরো বড় করে ফেলতেছে। এখন যদি আপনি দেখেন হাবগুলো কোথায় তৈরি হচ্ছে ফুড, স্ট্রিট ফুডের, দেখবেন মিরপুর, মোহাম্মদপুর, 300 ফিট, নট ইন গুলশান, নট ইন বনানী, রাইট? সো এটা কিন্তু কনজিউমার প্রেফারেন্সের উপর ভিত্তি। গুলশান বনানীতে আপনি দেখবেন যে অনেক ফাইন ডাইন রেস্টুরেন্টস হচ্ছে, রাইট? সো যে এলাকাটা যেটা ডিমান্ড করে সেখানে আপনাকে থাকতে হবে, ব্যাপারটা এরকম। সো অ্যাক্রস বাংলাদেশ দেয়ার ইজ ডিফারেন্স। আমরা ওই জার্নিতে যদি যাই, আপনার যে জার্নিটা ছিল ব্যাটের, যেটা আপনি বলছিলেন, সেটা যদি আমরা কন্টিনিউ করি। ব্যাটে ফরচুনেটলি আমার জন্য যেটা হয়েছে যে আমি যেটা বললাম যে ফাংশনাল একজন এমপ্লয় থেকে শুরু করে জেনারেল ম্যানেজমেন্টে যাওয়া, ব্যাপারটা জার্নিটা তো এইটা। ব্যাপারটা আসলে আপনি এক্সিকিউটিভ থেকে সিইওতে যাওয়া না, ব্যাপারটা হচ্ছে ফাংশনাল এক্সপার্টিস থেকে আপনি আস্তে আস্তে একটা জেনারেল ম্যানেজমেন্ট রোলে যাবেন। তো বিএডিতে আমার যেটা সুবিধা হয়েছিল, ফরচুনেটলি আমি সেলসের চাকরি শুরু করি, বিভিন্ন জেলায় কাজ করি, তারপর আমি ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করি, সেলসের সেন্ট্রাল স্ট্র্যাটেজি ফর্মুলেশনে কাজ করি। বিএডিতে আমি অনেকগুলো রোল করেছি, আমি সারা জীবন সেলস করিনি। ওটা আমার জন্য খুব বর্তমানে এটা আমি এটা আমাকে অনেক হেল্প করছে। আচ্ছা,
কারণ আমি কোর সেলসে ছিলাম, সেখানে আমার সেলসের আন্ডারস্ট্যান্ডিং বলেন, পিপল ম্যানেজমেন্ট বলেন, একটা রিজিওনাল ম্যানেজার যদিও সেলসে কাজ করে বাট তার ওভারঅল একটা ছোটোখাটো একটা জেনারেল ম্যানেজার রোল করে, একটা কান্ট্রি জেনারেল ম্যানেজার আর একটা এলাকার জেনারেল ম্যানেজার মতো কাজ করে, ওইটা একটা ট্রেনিং। জি। সো সেটা আমার হওয়ার সুযোগ হয়েছে। আপনি যদি স্ট্র্যাটেজিক লেভেলে বলেন, ধরেন আমি ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি, ব্র্যান্ডের বেসিকগুলো শিখেছি, সেখানে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমার কাজ হয়েছে। আমি মাঝখানে কিছুদিন দেশের বাইরেও ছিলাম, ইন্দোনেশিয়াতে আমার 2 বছর একটা স্টেন্ট ছিল। ব্যাটের মধ্যে? হ্যাঁ, বিএটির মধ্যে আমাদের তো গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার হয়। তো আনফর্চুনেটলি ইন্দোনেশিয়া খুব বড় একটা মার্কেট, তো সেখানে আমার 2 বছর একটা স্টেন্ট, এটা আমাকে অনেক হেল্প করেছে ডিফারেন্ট কালচারে গিয়ে কাজ করার একটা অ্যাডাপ্টেশন। কাজ করেছে ওখানে আমি ব্র্যান্ডে ছিলাম, বাট ওই যে আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি অ্যাজ এ ম্যানেজার আপনি একটা ডিফারেন্ট কালচারে গিয়ে ডিফারেন্ট কালচারের মানুষের সাথে বসে আপনি কাজ করতেছেন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ফর্মুলেশনটা পরে, বাট ওই দেশের মানুষের সাথে মিলে যে কাজ করার বিষয়টা, তাদেরকে ম্যানেজ করার যে বিষয়টা, কারণ আমি ওখানে গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেছি, সেখানে আমার ডিরেক্ট রিপোর্টই ছিল 4 জন, এবং 4 জন 4 দেশের, বাংলাদেশের কিন্তু কেউ নাই। তো আমার একজন ডেপুটি ছিল ফ্রম শ্রীলঙ্কা, একজন ছিল ফ্রম পাকিস্তান, আর 2 জন ছিল ইন্দোনেশিয়ান। তো এটা একটা, আপনার কলিগরা সব ইন্দোনেশিয়ান, হ্যাঁ, আমার রিপোর্টিং বস হচ্ছে ফ্রম ইংল্যান্ড। সো এই যে এটা আপনার ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট, রাইট? ঠিক আছে না, মাল্টিকাল ওই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। হ্যাঁ। তো তাছাড়া বিএডিতে আমার ধরেন বিএডিতে ওই সময় একটা রোল, 2টা রোল আমাকে খুব হেল্প করছিল। একটা হচ্ছে আমি ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছিলাম, যেখানে আমি বিএটির সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করেছিলাম, ভেরি ভ্যালুয়েডিং রোল। আবার আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ইনসাইটস বলে একটা রোল ছিল। এই রোলটা হচ্ছে 10 ইয়ার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতো, এবং এই রোলটাতে যখন আমরা কাজ করি তখন রিসার্চ বলেন, ডিমান্ড প্ল্যানিং বলেন, ফ্যাক্টরি প্ল্যানিং বলেন, সব কিছু নিয়ে আমরা কাজ করতাম। আমি এত ডিটেলসে বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকের চেয়ারে বসে জেনারেল ম্যানেজার হিসেবে আমার যে কাজগুলো দেখতে হয় বা করতে হয়, আমি প্রতিটা কাজ অ্যাজ এ ফাংশনাল হেড করে আসছি। আচ্ছা, যেটা আপনাকে এখন যেটা আমাকে সাপোর্ট দিচ্ছে, রাইট? তো এই যে জার্নিটার মূল জিনিসটাই হচ্ছে যে পিলারগুলো, মানে আমাকে কানেক্টিং ডটস এর মতো। হ্যাঁ, আপনাকে এগুলো জানতে হবে। ইউ মে নট বি আ মাস্টার অফ এভরিথিং, বাট এজ এ জেনারেল ম্যানেজার ওই যে কমন সেন্সটা ডেভেলপ করা, আন্ডারস্ট্যান্ডিংস অফ দ্য বেসিক্স, অবশ্যই এটা থাকতে হবে। এবং আপনি একটা কান্ট্রিকে যখন লিড করবেন, ওই কান্ট্রির আন্ডারস্ট্যান্ডিং, ওই কান্ট্রির পিপল আন্ডারস্ট্যান্ডিং, ট্রেড আন্ডারস্ট্যান্ডিং, কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং, এটা তো একদিনে আপনি পাবেন না। ইউনিভার্সিটির কোনো বই আপনাকে শেখাবে না, কখনই শেখাবে না। তো এটা আপনাকে থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স। তো একটা মূল মন্ত্র হচ্ছে টু গ্রো in corporate career is to understand how much I am getting exposed to different things, how much I'm learning. এটা আপনার যত ভাস্ট হবে, chances are that you will be a better general manager or master of a general manager in future. ঠিক আছে, বাট ডে 1 থেকে আপনার মাথায় থাকতে হবে। ইফ ইউ লিভ বাই দ্য ডে, আপনি মনে করেন ঠিক আছে সেলসে কাজ করছি, আজকে সেলসে কাজ করছি, কালকে যদি আমাকে আরেক জায়গায় কাজ করছি, ইটস নট গোইং টু হ্যাপেন। ইউ হ্যাভ টু নো, মানে আপনাকে জানতে হবে যে আমার কোনটা দরকার, এরপরে কোনটা দরকার, এরপরে কোনটা। মানে এখানে বিষয়টা কি এরকম যে কেউ যদি সিইও হতে চায়, তার কি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কাজ করা প্রয়োজন, যে অ্যাটলিস্ট বোঝার জন্যে, নাকি যে কোনো একটা ডিপার্টমেন্টেই কাজ করা প্রয়োজন? না, দেখেন 2 ধরনের এক্সাম্পল কিন্তু আছে, ঠিক আছে? একটা ডিপার্টমেন্টে কাজ করেও কেউ সিইও হয় এবং তারাও সাকসেসফুল হয়। কোশ্চেন হচ্ছে আপনার লার্নিং অ্যাপটিটিউড যদি থাকে, তাহলে অনেক সময় কাজ না করেও, কারণ আপনি একটা পজিশনে পৌঁছাবেন অর্গানাইজেশনের, ধরেন আপনি হেড অফ সেলস হলেন, তখন কিন্তু আপনার ক্রস ফাংশনাল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ওই রোলটাও আপনি ভালো করে করতে পারবেন, রাইট? কারণ এটা তো একটা জেনারেল ম্যানেজমেন্ট পজিশন, ওইটা একটা, কিন্তু আপনি একটা ফাংশনাল হেড হয়ে গেছেন, একটা এক্সিকিউটিভ কমিটি হয়ে গেছে, কমিটি মেম্বার হয়ে গেছেন, রুট লেভেল নলেজটা থাকতেই হবে। আপনি যদি হেড অফ সেলস, যদি আপনি দ্য চ্যালেঞ্জেস অর কমপ্লেক্সিটি অফ লেটস সে প্রোডাকশন না বোঝেন, তাহলে ইউ উইল নট বি মেকিং দ্য রাইট, অর ইউ উইল নট বি টকিং সেন্স। আবার একটা অপসের লোক বা মার্কেটিংয়ের লোক যদি সেলসের চ্যালেঞ্জটা না বুঝে যে তার ডিফিকাল্টিটা কোথায়, তাহলে হি উইল নট বি মেকিং দ্য রাইট স্ট্র্যাটেজিস, রাইট, অর হি উইল নট বি ডুইং দ্য রাইট থিং।
আর এই যে আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করতে পারলে তো খুবই ভালো। তাহলে আপনি হ্যান্ডস অন দেখে ফেললেন যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ দিস রোল। বিষয়টা কিরকম যে আমি একটা বিষয় বা দুটো বিষয় সুপিরিয়র হবো, অন্যগুলোতে একটা বেসিক থাকতে হবে যাতে আমি সিইও বা ম্যানেজিং ডিরেক্টর হলে ম্যানেজ করতে পারি। ওইটা থাকতেই হবে, ওইটা একদম মাস্ট। জেনারেল ম্যানেজার হিসেবে আপনার জেনারেল ম্যানেজমেন্ট নলেজ অফ ইচ ডিপার্টমেন্ট, হাউ অ্যান অর্গানাইজেশন ওয়ার্কস, কীভাবে এটা কোলাবোরেট করে, এটা আপনাদের বুঝতেই হবে। ইউ মে নট বি মাস্টার অফ, ফর এক্সাম্পল, ব্র্যান্ড ম্যানেজমেন্ট অর প্রোডাকশন অর আদার ডিপার্টমেন্টস। আমি মনে করি যে যখন আপনি জেনারেল ম্যানেজার হয়ে যান তখন ফাংশনাল এক্সপার্টিসের জন্য আপনি আপনার ফাংশনাল হেডের উপর ডিপেন্ড করবেন। তখন আপনার ওইটা খুব ইনডেপথ নলেজ না থাকলেও ফাইন। মানে আমি সিইও হয়ে গেছি, ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি হেড অফ সেলস আছেন, হেড অফ মার্কেটিং আছেন, হেড অফ এইচআর আছেন, তারপরে হচ্ছে হেড অফ আইটি আছেন, হেড অফ, ওনারা হচ্ছে ওগুলো সামলাবেন, বেসিকটা বুঝলেই হচ্ছে আমার জেনারেল গাইডলাইন্স। জিনিসটা হচ্ছে গাজী ভাই, আপনি আমি যেমন আবার গার্মেন্টসও জব করেছি, রাইট? আপনি থেকে বিএটি থেকে আবার গার্মেন্টসও এসেছেন একটা সময়। তো গার্মেন্টসে আমরা কি দেখেছি, গার্মেন্ট ফ্যাক্টরিতে দেখা যায় যে মেয়েটা সুইং করছে, মানে কাপড়টা শিলাচ্ছে, গার্মেন্ট বানাচ্ছে, তাকে যখন আপনি তাকে সুপারভাইজার বানিয়ে দিচ্ছেন অথবা লাইন চিফ বানিয়ে দিচ্ছেন, যখন সে 50 জন মেয়েকে কন্ট্রোল করে ওদের কাজ আদায় করে নিয়ে আসে, তখন কিন্তু বেস্ট সুইং অপারেটর কিন্তু পারছে না, কারণ তার তো সে লিডারশিপ স্কিল গ্রো করে নাই। অ্যাবসলিউটলি। তার সে জেনারেল ম্যানেজমেন্ট মানে গ্রো করে নাই। খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে আসাদ হাত দিছে এখানে। তাহলে একটু অ্যাডভান্স করি। দেখেন, আসাদ যে পয়েন্টটা বললো, আমি 14-15 ইয়ার্স আমি বিএডিতে চাকরি করলাম। আচ্ছা, সেলস, ব্র্যান্ড এগুলো করলাম। এরপরে কিন্তু আমি প্রথম সিইও রোল হিসেবে টেক ওভার করি কোকাকোলার একটা অপারেশন। আচ্ছা, বাংলাদেশে কোকাকোলার যে বটলিং অপারেশন আছে, যেটা আব্দুল মোনেম লিমিটেড রান করতো, সেটা সিইও হিসেবে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সিইও রোল, রাইট? এখন আপনি বলতে পারেন যে ওইটাও একটা এফএমসিজি প্রোডাক্ট, সিমিলার প্রোডাক্ট, বাট ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট প্রোডাক্টও ডিফারেন্ট। কোকাকোলার মতো একটা প্রোডাক্ট রান করা, ওখান থেকে আমি কিন্তু চলে গেলাম সম্পূর্ণ একটা ডিফারেন্ট ট্রেডে। ওখান থেকে আমি চলে গেলাম কোথায়? গার্মেন্টসে। এখন কত 16 ইয়ার্স 17 ইয়ার্স এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করে জি আমি একটা গার্মেন্টসের সিইও হয়ে গেলাম, রাইট? এটা কাউকে যদি আপনি থিওরিটিক্যালি জিজ্ঞেস করেন, চান্সেস অফ সাকসেস ভেরি রেয়ার, 10%। আচ্ছা, এবং এই আর্গুমেন্টটা আমি যখন আমাকে রিক্রুট করে, আমি ওনার ভিশনকে খুব রেসপেক্ট করি, মতিন সাহেব, আমি খুব সারপ্রাইজ। আমি ওনাকে বলছিলাম যে আপনি মানে আমার মতো ব্যাকগ্রাউন্ডের একটা লোককে কেন নেবেন? উনি আমাকে তখন বলছেন যে আমি তোমার মতো ব্যাকগ্রাউন্ডের একটা লোককেই নিব, কারণ আমি যেটা চাই সেটা তোমরাই দিতে পারবা। এটা আমি পরে বুঝতে পেরেছিলাম আমি কী চাচ্ছে। এখন যেটা আসাদ টাচ আপন করলো, তাহলে আমি 6 বছর 6.5 বছরের সাকসেসফুল স্টেন্ট ইন গার্মেন্টস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং অ্যাবাউট গার্মেন্টস আমি কীভাবে করে আসলাম? সেটা তো প্রোডাক্ট নলেজ নাই, আমার প্রোডাক্ট নলেজ নাই, সিভিং কীভাবে হয় আমি জানি না, আমি ফ্যাব্রিক দেখলে ফ্যাব্রিক চিনি না, রাইট? তাহলে কীভাবে? রাইট। ব্যাপারটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট স্কিলে আমার সিভিং নলেজ থাকাটা জরুরি। আচ্ছা, এই পয়েন্টটা আমিও যেটা বলার চেষ্টা করছিলাম, আসাদ থ্যাংক ইউ আমাকে হেল্প করলো এক্সাম্পলটা আনার জন্য। আমার বোঝার দরকার নাই যে একটা স্যাম্পল কীভাবে মেক করে, এটার জন্য রাইট পিপল আছে। আচ্ছা, আমাকে ইনশিওর করতে হবে রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, অ্যান্ড এবং ইন্টিগ্রেটেড একটা সিস্টেম কাজ করতেছে যেখানে কোনো ফ্লজ নাই, বা সেখানে যে বটলনেকগুলো সেগুলো দূর করে দেয়া, যেন আমার প্রসেস ফ্লোটা থাকে। আচ্ছা, রাইট, ফ্রম অর্ডার টেকিং থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত। হাউ এটা ফাংশনালিটির কাজ, ওই কাজটা সিভিংয়ের প্রোডাকশন ম্যানেজার আমাকে বেস্ট সিভিং কোয়ালিটি দিবে অন টাইম ইন ফুল। আচ্ছা, ওকে ফ্যাসিলিটেট করা ইজ মাই জব, রাইট। এবং আমার কাছে মনে হয় যে 6.5 ইয়ার্স আমি সার্ভাইভ করছি। দ্যাট ওয়াজ এ টেস্ট ফর মি। আসাদ ভালো বলতে পারবা, খুবই না আপনি, আমি এখনো এটা আসাদ বলতে পারবে। আই হোপ যাদের সাথে কাজ করেছি তারাও দেখছে এটা, এবং দে নো হাউ মাচ গুড অর ব্যাড জব আই হ্যাভ ডান। বাট 6.5 বছর আমি সার্ভাইভ করেছি, এবং প্রথম 2 বছর আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল টু অ্যাডাপ্ট টু দ্য নিউ থিং। এবং অল এ সাডেন আপনি উইথটা বুঝতে হবে। উইথ বোঝার জন্য আমি কথাটা বলতেছি আপনাকে।
একটা জেনারেল ম্যানেজার উইথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার 450 ম্যানেজমেন্ট, 450 প্রায় 9000 এমপ্লয়িজ, 5টা ফ্যাক্টরি একটা রুমে বসে ম্যানেজ করা, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এবং ফিজিক্যালি ইউ আর নট দেয়ার অ্যাকচুয়ালি। আপনার যে 5টা ফ্যাক্টরি, আপনি কিন্তু ফিজিক্যালি ওখানে মানে কোনো সময়ই নাই বলতে গেলে। জি। তো বাট ওই 5টা ফ্যাক্টরি জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সে ওখানে বসে কি হচ্ছে ম্যানেজ করা, দ্যাট ইজ দ্য ক্যাপাবিলিটি অফ জেনারেল ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি দ্যাট ইউ নিড টু অ্যাকোয়ার টু বিকাম আ সাকসেসফুল জেনারেল ম্যানেজার। আপনি ব্যাপারটা এইরকম, একটা গ্রুপ হেড সিইও যে কোনো এক কান্ট্রিতে বসে আছে, তার কোম্পানিটা পৃথিবীর ধরেন 100-120টা দেশে চলতেছে, অপারেশন হচ্ছে, সে কিন্তু ওখানে বসে 120টা দেশের অপারেশন চালাচ্ছে। তো ও ধরেন উনি বাংলাদেশের ডিটেলসে কিন্তু উনি ঢুকবে না, ওটা বাংলাদেশের জিএম এর কাজ। তো আমাদেরকে, আমি বারবারই, আমি জানি না আমি ক্লিয়ার করতে পারতেছি না, জেনারেল ম্যানেজমেন্ট স্কিল, দ্যাট লিডারশিপ স্ট্র্যাটেজিক অ্যান্ড পিপল লিডারশিপ is the key to success in a role of a general manager role. ভেরিফাই। হ্যাঁ গাজী ভাই, যেহেতু গার্মেন্টসের কথা হচ্ছিল, অনেক দর্শক হয়তো বা গার্মেন্টসের সাথে জড়িত, কেউ হয়তো বা গার্মেন্টসের জব করছে, আমি আই এম শিওর যে অনেকেই দেখবে এটা, এই জন্য আপনাকে করছি। আমি দেখি, কিংবা আপনিও দেখেছেন, যে আমাদের যে ছেলে মেয়েরা আছে যারা গার্মেন্টসে জব করছে, কিংবা গার্মেন্টস বাইং হাউসে জব করছে, টেক্সটাইল মিলে জব করছে, আমরা দেখছি যে যারা মিড ম্যানেজমেন্ট পর্যন্ত ভালোভাবেই যাচ্ছে, কিন্তু টপ ম্যানেজমেন্টে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো বা ফরেনার নিয়ে আসতেছি, কিংবা অন্য দেশের ম্যানেজমেন্ট নিয়ে আসতেছি। এই যে ডিফারেন্সটা, যে কেন আসলে তারা যেতে পারছে না, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। তুমি খুব ডিফিকাল্ট এবং কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে আসছো। আমি যদি একটু অন্যভাবে প্লেস করি জিনিসটাকে, এবং আই মিন নো ডিসরেসপেক্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের ব্লাড বা অক্সিজেন বলা যায়। গার্মেন্টস বিজনেসের কারণে আমার দেশের ইকোনমি বেঁচে আছে, কোনো ডাউট নেই এটাতে। এবং এমপ্লয়মেন্ট বলেন, ফরেন রেমিটেন্স আর্নিং বলেন, কোনো দিক থেকেই, মানে ফর এভরিথিং গার্মেন্টস। এবং আই রেসপেক্ট অল দোজ পিপল যারা কষ্ট করে এত বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করেছে। একটা শব্দটা ব্যর্থতা বলবো কিনা আমি শিওর না, যেটা আমি দেখি, ধরো আজকে বাংলাদেশের টপ ইউনিভার্সিটির টপ স্টুডেন্টদের সাথে তুমি আমি যে কথা বলি, কজন তোমাকে বলবে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন গার্মেন্টস? ভেরি ফিউ, প্রবাবলি জিরো। তারপরে ক্রিম অফ দ্য ক্রিম ট্যালেন্টস অফ দিস কান্ট্রি, তারা কিন্তু আসলে গার্মেন্টস আমি অন্যভাবে বলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিজেকে এখনো অ্যাসপায়ারিং লেভেলে নিয়ে যেতে পারে নাই ফর দ্য টপ ট্যালেন্টস অফ দিস কান্ট্রি। যে ছেলেটা, আমরা পড়াশোনা করতে করতে চিন্তা করি না কোন অর্গানাইজেশনে কাজ করবো, ইউনিভার্সিটি যখন পড়তেছি, আমরা যদি সার্ভে করি, আমার মনে হয় না 1000 জন্য একজনও বলবে যে আমি তো ওয়েটিং টু গেট ইনটু আ গার্মেন্টস। হ্যাঁ, কারা করবে? যারা অলরেডি টেক্সটাইলে পড়াশোনা করতেছে, তারা অলরেডি ওখানে চলে গেছে ফর হোয়াট এভার রিজন। এবং তারা জানে যে ব্যাপারটা এরকম, তারা জানে যে আমি যে পড়াশোনাটা করছি, এটার আউটকাম হিসেবে আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি জব পাবে, হ্যাঁ করবো, আমি যদি এইভাবে জিনিসটাকে প্লেস করি। তো যদি এটা হয় যে বাংলাদেশের টপ ট্যালেন্টস যদি একটা ইন্ডাস্ট্রিতে না যায়, হ্যাঁ, তাহলে ওই ইন্ডাস্ট্রির টপে মারা যাবে। হ্যাঁ, প্রশ্নটা এখানে। হ্যাঁ, এবং আমি মনে করি এখানে একটা কাজ আমাদের এখনো করা বাকি আছে, এবং আমি শিওর গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরো বড় হচ্ছে, আরো গোছাচ্ছে, সেকেন্ড জেনারেশন অলরেডি চলে আসছে, তারা আরো চিন্তা ভাবনা করবে যে এই গ্রুপটাকে অ্যাট্রাক্ট করে, তাদেরকে গ্রুমিং করে যদি আমরা উপরে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির একটা বিশাল বেনিফিট। ঠিক আছে, মানে কান্ট্রির বেনিফিট তো গার্মেন্টস অলরেডি করতেছি, এটাতে কোনো সন্দেহ নাই। সেটা আরো বেড়ে যাবে যদি আমরা রিপ্লেস করতে পারি, বেস্ট ট্যালেন্টদের নিয়ে আসতে পারি, এবং তাদেরকে গ্রুমিং করে একটা পর্যায়ে আমরা টপে নিয়ে যেতে পারি। এই কাজটা বোধহয় এখনো করা বাকি আছে আমার মনে হয়। না গাজী ভাই, ধরেন এটা তো একটা পার্ট, বাট যারা অলরেডি আছে, ধরেন আমাদের মতো লোকজন যারা অলরেডি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছে,
যারা মিড ম্যানেজমেন্টে কাজ করছে। এখন তারা অনেকে কিন্তু ধরেন আপনার মতো হতে চায়, যে সে গার্মেন্টসের সিও হতে চায়, অথবা আমার যারা শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে যারা বিভিন্ন গার্মেন্টসের সিও আছে কিংবা বড় পজিশনে আছে, তাদের মতো হতে চায়। তো এই আপনি তো যেহেতু 6 বছর ছিলেন, আপনি মিড ম্যানেজমেন্টকে দেখেছেন, তো আপনার সাজেশন কিংবা অ্যাডভাইস কি থাকবে তাদের প্রতি, তারা কিভাবে নেক্সট লেভেলে যাবে? আমার একটা হাইশন থাকবে, আমি দেখেছি যে দেখেন একটা কথা বলি, একটু ফিলোসফিক্যাল, আসাদ অবশ্যই এটা খুব পছন্দ করে, যদি অন্যভাবে একটু অন্যভাবে আমরা বোঝার চেষ্টা করি, স্যাটিসফ্যাকশন ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। কেন? ইট স্টপস ইউ। কমফোর্ট জোন। দ্য ডে ইউ আর স্যাটিসফাইড, এভরিথিং ইজ লস্ট। সো আলহামদুলিল্লাহ উই অল শুড বি স্যাটিসফাইড, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেই সব, বাট আপনি যদি ক্যারিয়ারের কথা চিন্তা করেন, ইউ শুড নেভার বি স্যাটিসফাইড, রাইট? ইউ শুড ফর দ্য নেক্সট লেভেল, ফর দ্য অ্যাগ্রেশন, সেই এনথুজিয়াজম, সেই চাহিদাটা থাকতে হবে। বাংলাদেশের গার্মেন্টস বলো আসাদ, এবং বেশ কিছু লোকাল কোম্পানিতে আমার কাজ করার সুযোগ হয়েছে, আই সি দ্যাট স্যাটিসফ্যাকশন এট আ ভেরি আর্লি এজ। আচ্ছা, সবার মধ্যে অনেকের সে মনে করে যে অ্যাজ ইফ এভরিথিং আমি অ্যাচিভ করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। এবং আরেকটা মাপকাঠি অফ সাকসেস তাদের কাছে হচ্ছে যে আমি একটা প্রমোশন পাচ্ছি কিনা, আমার বেতনটা বাড়তেছে কিনা, হ্যাঁ, আমার ইনকামটা বাড়তেছে কিনা। অ্যাজ লং এজ তার ইনকাম বাড়তেছে, ইজ ভেরি স্যাটিসফাইড। তার আর মানে এটা নিয়ে আর কাজ করার তার নিজেরই সেই হাঙ্গারটা নাই। ঠিক আছে, আমি একটা ছোট উদাহরণ এখানে দিই। আমি যখন সেলস থেকে ব্র্যান্ডে মুভ করি, রাইট, এবং আমি আমার একজন বসের কথা এখানে বলবো, আমি ব্র্যান্ডে মুভ করি, বিএটিতে সেলস থেকে ব্র্যান্ডে চলে গেলাম। তো ব্র্যান্ডে আমার একটা নতুন জার্নি শুরু হয়ে গেল। তখন কিন্তু আমার প্রমোশনটা একটু স্লো হয়ে গেছিল, ঠিক আছে। তো তখন আবার একটা রিজিওনাল ম্যানেজার পজিশন ওপেন হলো, যেখানে আই কুড হ্যাভ বিন ইজিলি আ কন্টেস্ট্যান্ট, কিন্তু আমার একজন চাকরিতে আমার জুনিয়র একজন প্রমোশনের কথা হচ্ছে। সবাইকে আমার মনে হয়েছে যে আমার জুনিয়র একজন প্রমোশন পেয়েছে, রাইট। আমাদের তখনকার মার্কেটিং ডিরেক্টর ছিলেন রাশেদ আহমেদ, ভেরি রেসপেক্টেবল ম্যান। উনি এসে আমাকে বলছিল যে গাজী, দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যান হোয়াট ইউ সি। আজকের এই প্রমোশন মিনস নাথিং ইন দ্য লঙ্গার হরাইজন। তুমি একটা নতুন কাজ পেয়েছো, ওটা শেখো, দ্যাট ইজ গোনা পে ইউ অফ। আমি ওই দিন অনেক কথাটা বুঝতে পেরেছিলাম, এবার আমি ব্র্যান্ডে পেয়ে গেছি। এই ধরনটা এই জন্য দিলাম, এই যে প্রমোশনের লোভটা বা একটা স্যালারি ইনক্রিমেন্টের লোভ, হ্যাঁ, যদি লোভ কথাটা বোধহয় রং বলা হচ্ছে, বাট এটা যদি আপনার স্যাটিসফ্যাকশনের মাপকাঠি হয়, তাহলে ইউ নেভার ওয়ান্টেড টু বিকাম আ জেনারেল ম্যানেজার। রাইট। আমি রাইট রং বলছি না, আপনার জন্য এটা রাইট হতেই পারে যে আমি মনে করি আমার জন্য আমি একটা জিএম হয়ে যাব, আমার বেতন 1 লাখ থেকে 2 লাখ হবে, আমি স্যাটিসফাইড, আপনার ব্যাপার, আমি রাইট রং বলছি না। বাট দেন আমার কনক্লুশন হচ্ছে হি ইজ নট ডেস্টিনড টু বিকাম দ্যাট বিগার। ওই জিনিসটা আমি দেখি যে মেজার অফ সাকসেস যদি একটা ছোটোখাটো প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট হয়, এবং তাতে যদি আমি স্যাটিসফাইড হই এট অ্যান আর্লি এজ, তাহলে ইউ আর নট গোয়িং লং। ইট উইল বি ডিস্ট্রাকটিভ। আপনি ডিস্ট্রাকটিভ কিনা জানি না, আমি জাজ করবো না, বাট আপনি তাহলে এই অ্যাম্বিশনে নাই আর সোজা কথা নাই। আমি আসাদের ইউনিভার্সিটির অনেক ছোট ভাই আমাদের ওখানে কাজ করে, মেজরিটি, কয়জনের মধ্যে আসাদই দেখতে পেরেছে দ্যাট ডিসস্যাটিসফ্যাকশন, যে আমি আজকে 10 বছর ধরে অ্যাজ এ মার্চেন্ডাইজার কাজ করতেছি, হোয়াট ইজ মাই ফিউচার? আমি প্রশ্নটা করলাম, আসাদ। সো তারা বছর যখন ইভ্যালুয়েশনের টাইম আসে, দে আর ওয়ারিড যে তাদের বেতনটা বাড়তেছে কিনা। ইউনিভার্সিটি কোনটা ছিল? আর্সেনাল ইউনিভার্সিটি ফর টেক্সটাইল, এবং আইবিএ ফর এমবিএ। আইবিএ থেকে কেউ ছিল না। ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলেছেন সিইও, এক রুম থেকে দেখা যাচ্ছে যে 5টা কান্ট্রিতে আমার ব্রাঞ্চেস আছে, ম্যানেজ করছে। তো সিইও বলতে আসলে আমরা কি বুঝি? চিফ এক্সিকিউটিভ অফিসার নাকি চিফ এভরিথিং অফিসার? আর যদি চিফ এভরিথিং অফিসার হয়, কিভাবে আমি একজন ব্রিটিশ হয়ে ইউরোপের পুরো ব্যবসা,
এশিয়ার পুরো ব্যবসা, মিডল ইস্টের সব ব্যবসা ম্যানেজ করছি? দেখেন, এটা চিফ এভরিথিং অফিসার আমি বলবো না, এটাকে তারা একটু খাটো করে দেখা হয় বা একটু ব্যঙ্গাত্মক মনে হয় আর কি। চিফ এক্সিকিউটিভ অফিসার ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। আপনি কীভাবে ম্যানেজ করছেন? ছোট থেকে শুরু করি। আমি ঢাকায় বসে ধরেন আমার রাজশাহীর বিজনেসটা কীভাবে ম্যানেজ করছি। কাজে ভাই, এখানে আমি একটা কেস স্টাডি আপনাকে দিই। সাপোজ আপনি এখন থেকে 20 বছর বা 24 বছর আগে আপনি যখন বিএটিতে জয়েন করলেন, তখন এই ব্যাপারে আপনার কোনো নলেজ ছিল না। আজকে হচ্ছেন আপনি সিইও। আমরা যদি চাই যে এই জিনিসটাকে 3 মিনিটে পোর্ট্রেট করতে, যে আমি যখন বিএটিতে জয়েন করলাম ব্রিটিশ টোবাকোতে, তখন আমার কোনো আইডিয়া ছিল না, আমি ফিল্ড লেভেলে কাজ করেছি, এই জিনিসগুলো শিখলাম, পরবর্তীতে পার্ট বাই পার্ট শিখলাম, আজকে আমার জন্য সিইওতে এটা হেল্প করছে, যেটা আমি ইন্টারন্যাশনাল ইমপ্লিমেন্ট করি। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। দেখেন, এটা খুব ছোট করে বলা একটু ডিফিকাল্ট, হ্যাঁ, বাট আমি এভাবে বলতে চাই যে আপনার প্রতিটা এক্সপিরিয়েন্স, আপনার প্রতিটা জব এক্সপিরিয়েন্স আপনার থিঙ্কিং লেভেলে, আপনার ম্যাচুরিটি লেভেলে একটা লার্নিং অ্যাড করে, একটা মাত্রা অ্যাড করে, একটা মাত্রা অ্যাড করে, আপনাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যায়। যে কোনো অর্গানাইজেশনও আপনাকে প্রথমে বলে এক্সিকিউটিভ, তারপরে বলে সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে বলে ম্যানেজার, এই যে ধাপগুলো কেন? আচ্ছা, একটা এক্সিকিউটিভ হিসেবে আপনি যখন জয়েন করেন, ইউ আর অ্যান এক্সিকিউটিভ, আপনার আন্ডারে কেউ নাই, নিজেই করতে হবে, আপনি এক্সিকিউশন শিখতেছেন। ওটা যখন আপনি শিখে ফেললেন, আপনাকে যখন পরবর্তীতে লেভেলে নিয়ে যায়, তখন বলা হয় যে এবার ইউ ম্যানেজ, ইউ মেক শিওর দ্যাট 2 এক্সিকিউটার্স আন্ডার ইউ এক্সিকিউটস প্রপারলি। তার মানে আপনাকে একটা ম্যানেজমেন্ট রোলে নিয়ে গেল। এই যে আপনার লার্নিংয়ের নেক্সট স্টেপটা, ঠিক আছে? আমরা কিন্তু এভাবেই গ্রো করি। আচ্ছা, সেটাকে এখন আপনি 2 জন থেকে 5 জন থেকে 10 জন পিপল হিসেবে নিতে পারেন, প্লাস ওটার সাথে যেটা অ্যাড হয়, এই 1 ডিপার্টমেন্ট প্লাস এনাদার ডিপার্টমেন্ট প্লাস এনাদার ডিপার্টমেন্ট। আমি আবারও বলি, যে কোনো সিইওর চেয়ে তার ডিপার্টমেন্ট হেড বা ফাংশনাল হেড ওই ফাংশনের ফাংশনালিটিতে মোর এক্সপার্ট, এটাতে কোনো সন্দেহ নেই। রাইট, হেড অফ সেলস যিনি, জেনারেল ম্যানেজার, হি নোজ দ্য বেস্ট অ্যাবাউট হিজ ডিপার্টমেন্ট, ফাংশনাল ডিপার্টমেন্টগুলো, ঠিক আছে? আমি যদি এভাবে পুট করি, আই শুড নট নো মোর দ্যান হিম অ্যাবাউট হিজ ফাংশন। কিন্তু সেখান থেকে ম্যানেজ কিভাবে করছেন? You have to make sure that you have the right person on that position. মেক শিওর করবো people choosing এর ব্যাপারটা তো একটা ন্যাচারাল স্কিল, রাইট? ভালো খারাপ লোক আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে এভরিবডি ইজ গুড, বাট পিপল নিড টু বি এট দ্য রাইট প্লেস। মানুষ যদি রাইট প্লেসে থাকে, তাহলে অর্গানাইজেশন এবং ওই মানুষ দুইটার জন্যই। আমি এখানে একটা রিলেটেড কোয়েশ্চেন করি। এটা আপনি একটা ভালো কথা বলছেন, কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায়, ইভেন আমিও স্ট্রাগল করি, অনেক কোম্পানি স্ট্রাগল করে যে রাইট পিপল খুঁজে পায় না, মানে রিক্রুটমেন্টও রাইট হয় না। তো আপনার এই যে 24 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং আপনি অনেক ইয়াং এজে সিইও হয়েছেন, মানে আমি বলবো ইয়াং এজে হয়েছেন, তো সেই যে চোখ থেকে যদি আপনি দেখেন যে রিক্রুটমেন্ট করার জন্য একটা ফাংশনাল হেড যদি আমি বাইরে থেকে রিক্রুট করি, সেই ক্ষেত্রে আসলে মানে কোন কোন ফ্যাক্টরসগুলো আসলে আপনার কাছে মুখ্য কিংবা আপনি দেখেন? আমি সবসময় একটা কথা বলি, আমি একসময় অনেক বসকে একটা কথা বলছিলাম যে আমাকে যখন লোক দিবেন আমার আন্ডারে, জি, ওই ছেলেটার জন্য অ্যাটিটিউডটা রাইট হয়। আচ্ছা, হি শুড বি হাংরি টু ডু সামথিং। আই ডোন্ট কেয়ার ওর ফাংশনাল নলেজ আছে কি নাই, কারণ ওটা আমার আছে, আমি ওকে শিখিয়ে দেবো, বাট ওর অ্যাটিটিউড ওটা আমি শিখাইতে পারবো না। আচ্ছা, তো তোমার কথাটার একটাই উত্তর আছে, রাইট অ্যাটিটিউড। রাইট, মানুষের পক্ষে সব সম্ভব। বাংলায় পড়াশোনা করে ব্যাংকের বড় কর্মকর্তা হয়েছে, এক্সাম্পল আছে না আমাদের কাছে? আছে তো, অনেক আছে, অনেক আছে। সো পড়াশোনা আসলে তো অন্য জিনিস, ক্যারিয়ার অন্য জিনিস। ইউ নিড টু হ্যাভ দ্য রাইট অ্যাটিটিউড। আপনি যখন লোক চুজ করবেন, ইউ নিড টু সি যে ওর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, হি হ্যাজ দ্য রাইট অ্যাটিটিউড, হি হ্যাজ দ্য রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রোল দ্যাট হি ইজ সাপোজ টু ডু, মোর দ্যান ফাংশনাল নলেজ। দেখেন, ফাংশনাল নলেজটা খুব ফাংশনাল রোলগুলোতে আমরা রিলেট করতে পারি না। একটা ডক্টরকে ডক্টরি ভালো জানতে হবে, একটা ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং ভালো জানতে হবে, মানে সে ওই রডের হিসেবে গন্ডগোল করতে পারবে না, ওইটা এক জিনিস। বাট একটা সেলসের লোকের ফাংশনটাকে আপনি কি ক্রাইটেরিয়া দিয়ে বিচার করবেন? তার সেলসের কেপিআই অর্জন করতে পারছে কিনা সেটার উপর বেস করে হতে পারে, এটা সাকসেস ক্রাইটেরিয়া। বাট এমনও তো হতে পারে যে ওই কেপিআই যে অ্যাচিভ হচ্ছে না, এটার জন্য এন্টারলি সে দায়ী না।
কারণ কোম্পানির অনেক স্ট্র্যাটেজি ক্যান বি রং, ক্যান বি ওয়ার্ক এগেইনস্ট ইট। ইয়েস, মেবি দ্যাট ইজ নট ওয়ার্কিং, পলিসি হতে প্রিভিয়াস পলিসি হতে পারে, সেটার কারণে হয়তো অ্যাচিভ হচ্ছে না, এটা হতে পারে। প্রিভিয়াস রেপুটেশন, দুটো জিনিসই খুব ক্রিটিক্যাল। এখানে আরেকটা মজার কথা বলি, সাকসেস জি অ্যান্ড ফেলিয়ার, এই দুইটাই মে নট বি দ্য অ্যাচিভমেন্ট অর ফেলিয়ার অফ দ্যাট ইন্ডিভিজুয়াল। রাইট, সাকসেস অলসো, একটা কোম্পানি সাকসেস হচ্ছে তার মানে এই না যে ইন্ডিভিজুয়াল এই ইন্ডিভিজুয়ালি করে ফেলতেছে। আচ্ছা, there could be 20,000 other factors that is working for that. So understanding that individual self contribution is another skill. না, এখন আপনি যদি বলেন মানুষ চেনেন কিভাবে, এটা আসলে কোনো বই আপনাকে শেখাইতে পারবে না, ইটস দ্য এক্সপিরিয়েন্স। গাজী ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি বিএটি থেকে গার্মেন্টসে জয়েন করলেন, সে বিষয়ে আপনার কোনো নলেজ ছিল না, আপনি সিইও হিসেবে সেখানে জয়েন করলেন, আপনি একটা রুমে বসে এতগুলো কিছু সামলাতেন। সেই ক্ষেত্রে একটা নতুন সেক্টরে গিয়ে আপনি ওই রাইট জায়গায় রাইট লোক বসেছে কিনা এবং সে সেই ফাংশন প্রপারলি করছে কিনা, এটা কিভাবে ফাইন্ড আউট করেছেন? ওই যে প্রথম একটু ক্লিয়ার করি, রুমে বসে অর্গানাইজেশন চালানোটা আসলে সিম্বলিক অর্থে বলেছি, যাওয়া হয়নি। আমরা সেখানে যেতেই হবে, ফ্যাক্টরিতে আপনাকে যেতেই হবে, ফ্যাক্টরি ভিজিট করতেই হবে। নতুন একটা রোলে গেলে একটা জিনিস হচ্ছে যে বলার অপেক্ষা রাখে না যে আপনার একটা রাইট মেন্টরও থাকতে হবে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুত আসাদ জানে, আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওটার যে ওনার ছিলেন মিস্টার পাতিন, ওনার কথা না বললে নয় আর কি আমার জন্য, উনি ছিলেন আমার মেন্টর, এবং ওনার হাতে আমি গার্মেন্টসের বেসিক শিখেছি। উনি আমাকে নিজের হাতে শিখিয়েছেন, উনি আমাকে রিক্রুটও করেছেন, এবং যতটুকু আমার শেখা দরকার উনি আমাকে শিখিয়েছেন, এবং আমার ধারণা ওনার মধ্যে একটা মেন্টর পাওয়ার কারণে আমার জন্য এটা আরও ফাস্টার হয়েছে। এবং ওনার সম্বন্ধে আসাদও জানেন, ভেরি সিনিয়র, ভেরি ইন্টেলিজেন্ট একজন লোক, অসাধারণ একজন মানুষ, এবং ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হাত দারাজ করুক। বাংলাদেশে ওনার হিউজ কন্ট্রিবিউশন, ব্যবসাও বড় হচ্ছে। তো এইটা থাকতে হবে আপনার, কিন্তু বেসিকটা শিখতে হবে, এটা শেখানোর মধ্যে একটা লোক আপনার থাকতে হবে। বাট ওই যে আবার বললাম, রাইট পিপলটা আপনি কীভাবে সেট করছেন। আমি যদি একটু উল্টাভাবে প্রশ্ন করি, ধরুন আমি জয়েন করছি, কিছু লোকের তো একটা এস্টিমেট ছিল যে এই লোকটা ফেল করবে, এই লোক তো গার্মেন্টস বোঝে না, ক্লিয়ার। আমি কিন্তু ক্লিয়ারলি দুটো ভাগ দেখছি। আবার ধরুন আসাদের মতো লোক আমার সাথে এক সপ্তাহ ইন্টারাকশন করে চিন্তা করছে যে না, হি ইজ দ্য রাইট পারসন, তার মানে ওরও একটা জাজমেন্ট আছে। জি, এবং এই জাজমেন্টটাকে আমি আসলে, আপনি যদি আমাকে বলেন যে 5টা সিমটম আমাকে বলেন, যে সিমটম দেখে আমি বুঝবো যে আসাদ ইজ দ্য রাইট পারসন ফর সরি, এটা দেওয়া যাবে না, আসলে এটা দেওয়া যাবে না। এটা যখন আমরা যখন দেখি একটা ছেলে কাজ করতেছে, সে কীভাবে করতেছে, কীভাবে সে আমাদের সাথে ইন্টারাক্ট করতেছে, কীভাবে সেটা পিয়ারের সাথে ইন্টারাক্ট করতেছে, সে কত ব্রডার সেন্সে কোম্পানির জন্য পজিটিভ চিন্তা করতেছে, সব কিছুই সিমটম হিসেবে কাজ করে। ওই যে বললাম, দিনের শেষে দ্য উইলিংনেস টু ডু সামথিং ফর দ্য কোম্পানি, দ্যাট অ্যাটিটিউড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য অ্যাসপিরেশন অফ গ্রোয়িং ইয়োর সেলফ, দুইটা একসাথে কাজ করে এগুলো বোঝা যায়। আরেকটা জিনিস কি আমি বলি আপনাকে, যেটা আমাদের দেশে এখনও প্রবলি এই নতুন জেনারেশন হয়তো এভাবে চিন্তা করে, সেটা হচ্ছে যে আমি যে কাজটা পছন্দ করি না সেটা করবো কিনা, রাইট, আমি এই জবের রাইট ফিট কিনা। অ্যাবসলিউটলি। আমরা যে বলি, দেখেন, ফেলিয়ারটাকে আমরা খুব সহজে ডিফাইন করে ফেলি আর কি, যে ও অর্গানাইজেশনে ঢুকছে, ও যেখানে ছিল সেখানেই আছে, গ্রো করে নেই, ভালো করে নেই। মেবি দ্যাট জব ওর স্ট্রেংথের সাথে যায় না, তার রাইট ফিট না। ও হয়তো নিজেও এটা কখনো চিন্তা করে নেই, অর্গানাইজেশনও হয়তো ওইটা কখনো দেখে নেই। ধরুন আপনি ব্যাংকার কেন হবেন না, ফর এক্সাম্পল। আমি ব্যাংকে গেলে কি আমি সিইও হতে পারতাম? কোয়েশ্চেন রিমেন্স। জি, আমি আজকে এফএমসিজি ক্যাটাগরিতে সিইও হয়েছি, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমি ব্যাংকে ক্যারিয়ার করলে ব্যাংকেরও আমি সিইওই হতাম, না, সম্ভব না। মেবি নট, আমার স্ট্রেংথ ওটার সাথে যায় কি না, এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। মানে খুব কমন এক্সাম্পল যেটা আজকাল আমরা দিই। স্যার, এই রিলেটেড যদি আমি একটা বিষয় অ্যাড করি, যে সাপোজ আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, আমি সেখানে সিইও হিসেবে রোল প্লে করেছি, এখন হয়তো আমি অন্য কোনো একটা অপরচুনিটি পেলাম কোনো ফার্মাসিউটিক্যালে, সেখান থেকে
আমাকে অফার আসছে যে সিইও হিসেবে জয়েন করার জন্য। তো আমি জয়েনও করলাম মালিকের কথায়, কিন্তু কোন 3টা বৈশিষ্ট্য তখন বা কোন 3টা স্ট্র্যাটেজি আমার ফলো করা উচিত? কিছু অ্যাজ এ সিইও কাজ যে কোনো অর্গানাইজেশন সেম। যখন আপনি ওই লেভেলে চলে গেলেন তখন আসলে কাজের আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, আমি সাকসেস স্টোরি বলতে পারি আপনাকে। আমাদের কলিগ জি, বাংলাদেশে বিএডিতে কাজ করে বাংলাদেশে সিনজেন্টার মার্কেটিং হেড হিসেবে জয়েন করেছিল, তারপরে সিনজেন্টার এমডি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আছে, আরো বড় রোল করতেছে। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যখন বড় রোলে চলে গেলেন তখন আসলে কাজ আপনার সেম। আচ্ছা, আপনি ধরেন বিএটির ম্যানেজিং ডিরেক্টরের যা কাজ, ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টরের যা কাজ, এটা স্কেলটা বড় ছোট হতে পারে। আমার স্কেলটা আরো ছোট, অ্যাজ এ যেহেতু আমার বিজনেস ছোট, বাট কাজ আমাদের সবার সেম। রাইট, ঠিক আছে, কাজ আমাদের সবার সেম। এখন আপনি ক্যান বি সিন, ধরেন বাংলাদেশে যদি 5 জন সাকসেসফুল লিডারকে আপনি দাঁড়া করান, জি, হ্যাঁ, ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন সিজাদ মনিম বিএটির ম্যানেজিং ডিরেক্টর আছেন, জাভেদ ভাই ইউনিলিভারের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, আজমান ভাই গ্রামীণ ফোনে, ওনারা আমাদের সাকসেস যারা মাল্টি ন্যাশনাল কোম্পানির তিনটা লোক কিন্তু ডিফারেন্ট। অ্যাবসলিউটলি, একজনের সাথে কিন্তু আপনি আরেকজনের পাবো না। মিল পাবেন না, এবং তাদের কিন্তু কোনো একটা বিষয় ইন্ডিভিজুয়াল ইউনিক হিসেবে শাইন করে। হ্যাঁ, বাট অ্যাজ এ চেয়ারম্যান ওর এমডি ওর সিইও তারা সবাই কিন্তু ইকুয়ালি সাকসেসফুল। রাইট, এখন অ্যাবসলিউটলি, তার কোনটার কারণে সিজাদ মনিমের একটা স্ট্রেংথ তাকে সাকসেস এনে দেয়, সরি আজমান ভাইয়ের হয়তো আরেকটা স্ট্রেংথ তাকে এত বড় সাকসেস এনে দিয়েছে। স্ট্রেংথ দুটো সিমিলার না হতে পারে, বাট কাজ কি যদি বলেন কাজটা সেম। কে কিভাবে অ্যাচিভ করে সেটাই দেখা সেটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা রাজীব ভাই, আমি আবার আগের কথায় ফিরে যাই। যেমন আপনি বলেছিলেন যে ওই যে মিড ম্যানেজমেন্ট থেকে যে সিইও হওয়ার যে ব্যাপারটা, যে হাঙ্গারনেস, যেটা যে তার ওই অ্যাসপাইরেশন, তার যে গোল সেট করা যে না আমি ওই পর্যায়ে নিয়ে যাব, তো ওইটা যেমন থাকা ইম্পর্টেন্ট, এর পাশাপাশি কি কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের কোনো ব্যাপার আছে? ডেফিনেটলি আছে। দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে আসাদ, আমরা যখন ইউনিভার্সিটি শেষ করি আমরা মনে করি যে পড়াশোনা শেষ। রাইট, পড়াশোনা শেষ হয় না কখনো। ইউ নিড টু কন্টিনিউ টু রিড। ঠিক আছে, আমি আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি সবাই জিজ্ঞেস করি, আমি ইচ্ছা করে এই প্রশ্নটা করি, এখন কোন বইটা পড়তেছো? ঠিক আছে, এখন কোন বই, আর ইউ রিডিং সামথিং? স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, চর্চার কোনো শেষ নেই। এবং আপনি যদি পড়াশোনা না করেন এটা ডেভেলপমেন্ট করবে না। সেটা বিভিন্ন ধরনের বই পড়ে হতে পারে, ঠিক আছে, বড় বড় আইডিয়ালদের সাকসেস স্টোরি পড়ে হতে পারে, তাদের ইন্টারভিউ দেখেও হতে পারে যে হাউ দে হ্যাভ বিন সাকসেসফুল। বাট ইউ নিড টু কন্টিনিউয়াসলি অ্যাড নিউ ডাইমেনশনস ইনটু ইউর থিঙ্কিং। এই ডাইমেনশনটা আসবেই ইফ ইউ কন্টিনিউ টু লার্ন অ্যান্ড রিড। অ্যাবসলিউটলি, ওটা ছাড়া হবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে দৌলতে এখন আমরা অনেক কিছু জানি, স্ক্রলিং, হ্যাঁ, আপনি গো টু দ্য লাইফ অফ সাকসেসফুল সিইওস, রাইট, they are continuously reading something, trying to learn something. আচ্ছা জি ভাই, আপনি আরেকটা জিনিস আমাকে বলেছিলেন অনেক দিন আগে, সেটা আমি একটু মেনশন করি। আপনি বলেছিলেন যে অনেকে তো হয়তো বই পড়ে শিখে, অনেকে হচ্ছে ইউটিউব দেখে শিখে, আবার কিছু কিছু মানুষ হচ্ছে অবজার্ভ করে। হ্যাঁ, এটা সম্বন্ধে যদি আপনি বলেন। অবজারভেশন পাওয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল একটা পাওয়ার। আমার দেখা অনেক সাকসেসফুল লিডারদের মধ্যেও আমি এই স্ট্রেংথটা পার্টিকুলারলি কম বেশি পেয়েছি। কারো বেশি আছে, কারো কম আছে। অবজার্ভ করে সে এবং অবজার্ভ করে পিক করা। ঠিক আছে, একটা মানুষের মুভমেন্টকে অবজার্ভ করা, একটা অর্গানাইজেশনকে অবজার্ভ করা, অ্যান্ড সেখান থেকে সিমটম পিক করা, অ্যান্ড সেই অনুযায়ী স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করা, সেটা পিপল ডেভেলপমেন্টের জন্য হোক বা অর্গানাইজেশন ডেভেলপমেন্টের জন্য হোক। আসাদিকার এই পার্টিকুলার এক্সাম্পলটা আমাকে কেন এই প্রশ্নটা করছে আমি জানি, আসাদ তো জানে, বাট আমার মনে হয় যে এটা ন্যাচারালি হয়তো বা গিফটেড, আমি জানি না। আমি অর্গানাইজেশনে যখন আমার সাথে যারা কাজ করে তাদেরকে যখন আমি দেখি, অবজার্ভ করি, আমি বুঝতে পারি যে তাদের মেন্টাল স্টেটটা কী, তাদেরকে কোন কথাটা বলতে হবে,
বা কোন কাজটা দিলে সে ভালো করবে। আমার জীবনে সাকসেস ক্রাইটেরিয়ার ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি এটা অবজারভেশন পাওয়ার, এবং আই ক্যান পিক দ্য রাইট পিপল ফর দ্য রাইট জব। এটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ব্লেসিংস ছিল আমার উপরে। আমি সবসময় ফাউন্ড দ্য রাইট পার্সন পিপল অ্যারাউন্ড মি, এবং আমার কাছে মনে হয় এটা আমার একটা স্ট্রেংথ। আমি জানি যে হয়তো বা ধরেন ফর এক্সাম্পল আসাদের কথা বলি, যে আসাদকে কোন কাজটা দিলে সে ভালো করবে, সেও ভালো করবে, আমারও ভালো হবে, এটা মনে হয় আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ। সো এটা আমার একটা সাকসেস ক্রাইটেরিয়া, হ্যাভিং দ্য রাইট পার্সন। এই একটা প্রশ্ন করতে চাই আপনাকে। যেমন একটা সময় আমেরিকানরা বলতো যে তুমি যদি সিইও হতে চাও তুমি ইন্ডিয়ান হয়েও না, তুমি যদি সিইও হতে চাও কোনো আমেরিকান কোম্পানি তুমি ইন্ডিয়ান হয়েও না। আর এখন হচ্ছে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমেরিকান কোনো কোম্পানির সিইও যদি ইন্ডিয়ান কোনো এখানে কম্পিটিটর থাকে বা পার্টিসিপেন্টস থাকে, তার হওয়ার চান্সেস বেড়ে যায়। এটা কেন? আমার কাছে মনে হয় যে কথা একটু আগে বলতেছিলাম, আমি ইন্ডিয়ানদের সাথে কাজ করেছি, আমি বাংলাদেশের সাথে অবভিয়াসলি কাজ করেছি, আমি মাল্টিকালচারাল লোকজনের সাথে কাজ করেছি, পাকিস্তানের সাথে কাজ করেছি। ইন্ডিয়ানরা যেখানে আমাদের থেকে এগিয়ে আছে সেটা হচ্ছে রিডিংয়ে। ওরা এত পড়াশোনা করে, এই কম্পিটিশন করে আমার মনে হয় এই সাবকন্টিনেন্টের কোনো দেশ পারবে না। ওরা মানে এটা আপনি একাডেমিক পড়াশোনা বলেন আর নন একাডেমিক পড়াশোনা, দুইটা মিলেই ওরা সাবকন্টিনেন্টের যে কোনো দেশে চেয়ে এগিয়ে আছে পড়াশোনা। তারা প্রচুর পড়াশোনা করে, এবং দ্যাট ইজ দেয়ার কি টু সাকসেস। ওকে, ঠিক আছে। একটা ইন্ডিয়ান যেই পরিমাণ বইয়ের সাথে তার সম্পৃক্ততা পড়াশোনা, এটা হয়তো এর মাধ্যমে সে অ্যানালাইটিক্যাল স্কিল অনেক ধরনের আপনার বই তো আপনার স্কিলে অ্যাড করে, আপনার ম্যাচুরিটি লেভেলে থিঙ্কিং অ্যাড করে। ঠিক আছে। এবং পড়াশোনা বলতে তো আমরা টেক্সট বুক বলতেছি না, অনেক ধরনের ম্যানেজমেন্ট স্কিলের বই হতে পারে, ফিলোসফিক্যাল বই হতে পারে, এভরিথিং অ্যাডস টু ইয়োর থিঙ্কিং। ইন্ডিয়ানরা ওয়ার দে আর অ্যাহেড is in reading, and that is why they are ahead in everything. কাজী ভাই, এখানে প্রতি বছর আমাদের সরকারি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 7 লাখ আপনার গ্র্যাজুয়েট হচ্ছে, পড়াশোনা কমপ্লিট করছে। তো এখান থেকে মোটামুটি ভাবে 47% চাকরি পাচ্ছে, তার মানে 53% চাকরি পাচ্ছে না। আমরা আরেক ক্ষেত্রে এটা বলতে পারি যে 53% চাকরি পাচ্ছে, যদি আমরা কম ধরি, 47% চাকরি পাচ্ছে না। আবার আসাদ ভাই কিছু আগে যেটা বললেন যে আমরা দেখছি যে হচ্ছে একটা লেভেলে যাওয়ার পরে ওই স্পেসিফিক পজিশনে যাবেন। যেমন আপনি সিইও হয়েছেন একটা কোম্পানি, দেখা গেলো আপনি কোনো চাকরি ছেড়ে দিলেন বা অন্য কোথাও সুইচ করলেন, আপনার স্পেসিফিক পজিশনে কোনো বাঙালি পাওয়া যাচ্ছে না, তখন হয়তো ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে, শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতে হচ্ছে। ইভেন আমি এখন দেখছি যে প্রচুর পাকিস্তানিও আসছে। এইটা কবে নাগাদ দূর হবে বাংলাদেশ থেকে? এটা কাজ অনেক আগে থেকে করতে হবে আসলে। আমার দেখেন, আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশে আপনি বললেন যে 40% চাকরি পাচ্ছে না। জি, বলতে পারি চাকরির অভাব বাংলাদেশে। আবার আমরা যারা অর্গানাইজেশন সামলাচ্ছি, আমরা বলি যে লোকের খুব অভাব, পাচ্ছি না। এটা যখন বলি তার মানে হচ্ছে রাইট লোকটা পাচ্ছি না। আমরা একটা এন্ট্রি লেভেলে একটা পজিশনের জন্য আমাকে 10টা-15টা ইন্টারভিউ করতে হয়। আচ্ছা, এটা দুঃখজনক। ঠিক আছে, লোক পাওয়া যায় এন্ট্রি লেভেলে, এক্সিকিউটিভ পোস্টে একটা এন্ট্রি লেভেল, সেলসের একটা এন্ট্রি লেভেল। আমরা টেরিটরি ম্যানেজার বলি, সেলস রিপ্রেজেন্টেটিভ বলি, ব্লা ব্লা হোয়াট এভার ইউ বিভিন্ন অর্গানাইজ। আমরা তো লোক পাচ্ছি না, আর আপনি বলতেছেন মানুষ চাকরি পাচ্ছে না। এই প্রশ্নের উত্তরটা কোথায়? কোথাটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো ফেল করতেছে, ওখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। রাইট, আমরা কি তাহলে বলতে পারি এখানে যেটা আমরা যেটা পিপল স্কিল বলি, যে পিপল স্কিল, যে আমি কিভাবে কোনো কিছু কোঅর্ডিনেট করব, কিভাবে ম্যানেজ করব, কিভাবে লিড করব, কিভাবে একজনের সাথে কমিউনিকেশন করব, কিভাবে পাবলিক স্পিকিং করব, যেটাকে আমরা বলি সফট স্কিল, যেটা আমরা আবার বলি পিপল স্কিল, এটার গ্যাপ ডেফিনেটলি। সফট স্কিলের তো বিরাট গ্যাপ আছে। আমি সবাই বাংলাদেশের যদি স্টুডেন্টদের সাথে কথা বলি বা একটা ইউনিভার্সিটি কি শেখাচ্ছে, আপনি দেখবেন কারিকুলামে কতটা এই সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ হচ্ছেই না। পাবলিক ইউনিভার্সিটির কথা বাদই দিলাম। ঠিক আছে, সেখানে লেটস নট ডিসকাস। খালি পাঠ্যপুস্তক পড়ে মুখস্থ করলাম, প্রশ্ন আসলো, আনসার লিখলাম, 190 পেলাম, ইট মিনস নাথিং। ইট মিনস, এবং আমি খুব স্ট্রংলি বলবো টু দ্য স্টুডেন্টস
whoever is listening to me or এই প্রোগ্রামে দেখছো, it means nothing. যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমরা যে পড়াশোনাগুলো করছি, যদি সেখানে পাবলিক স্পিক মানে সেখানে যদি ওই সফট স্কিল না থাকে, পাবলিক স্পিকিং একা বললে হবে না, সফট স্কিলে যা যা সফট স্কিলগুলো যদি ডেভেলপ না করি আমরা। আচ্ছা, আমি আমার ফ্যামিলিতে যারা জুনিয়র এখন ইউনিভার্সিটিতে পড়ে, জি, ইভেন আমার মেয়েদেরকেও, আমার 2 মেয়ে আলহামদুলিল্লাহ, তাদেরকেও আমি, সে যদি এসে আমাকে বলে যে আমি A+ পেয়েছি, আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ, বাট ওইটা আমার জন্য প্রাইম কনসার্ন না, ঠিক আছে? দ্যাট শুড বি। আমার নেফিউরা যারা ইউনিভার্সিটিতে আছে, ওরা যখন আমার সাথে কথা বলে, আমি ওকে বলি তুমি ক্লাব অ্যাক্টিভিটি করো, কয়টা ক্লাবের সাথে তুমি মানে এক্সট্রা কারিকুলাম থেকে কি বলছো? আমি ওদেরকে এডুকেশন, তুমি গ্রেড কি পাচ্ছ না আমি প্রশ্ন করি না, বিকজ আমি জানি যে এটা কম ম্যাটার করে। জিনিসটাকে আমি এইভাবে দেখি, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেছি, পড়াশোনা আমাদের করতে হবে, একটা মিনিমাম রেজাল্ট আমাদের আনতে হবে, বিকজ ওইটা আমাদের ক্রাইটেরিয়া বা সাইনবোর্ড বা গেট ইনটু এ জব বা অ্যাপ্লাই ইনটু এ জব। মানে সাকসেস does not lie in that A or B. Right. Absolutely. It lies on the extracurricular activities, the soft skills, the leadership skills that you have developed Over the time. Absolutely. চোখ কান খোলা রাখতে হবে, পৃথিবীতে কি হচ্ছে দেখতে হবে। ঘরে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করে ইউনিভার্সিটিতে গিয়ে লিখে পেয়ে চলে আসলাম, তোমার 90% অফ দ্য রিকোয়ার্ড স্কিল ডেভেলপ হচ্ছে না। বি ভেরি কেয়ারফুল। আপনি টপ গ্রেড পাওয়া একটা স্টুডেন্টকে ডায়াসে উঠাই দিয়ে যদি বলেন যে একটা সাবজেক্ট হাতে ধরা দিয়ে বলেন যে ইউ নিড টু টক 10 minutes অ্যাবাউট দি সাবজেক্ট, 90% ফেল করে চলে আসবে, বলতে পারবে না। তাহলে তাকে আমি কি শেখাইলাম? এখন আপনি মার্কেটিংয়ে মাস্টার্স করছেন, ওই মার্কেটিং আপনাকে কি শেখাইছেন? কিছুই না। আপনি কিছু থিওরি দিছে টু ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি, উইজডম বাড়ানো। পড়াশোনার কাজ ওইটা। ওই থিওরি আপনার প্রফেশনাল লাইফে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, কপি পেস্ট করা যাবে না। ও আপনার ম্যাচুরিটিকে, আপনার উইজডমকে, আপনার থিঙ্কিংকে নার্চার করে বড় করে। আমাদের কাছে মার্কেটিং থিওরিগুলো আছে ইন্টারন্যাশনাল লেভেলের, ওগুলো অধিকাংশ বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবলই না, নাও হতে পারে, কারণ বাংলাদেশের এটমসফিয়ার হচ্ছে ডিফারেন্ট। যেমন আমরা অনেকেই টাকা সম্পর্কে, বাণী সম্পর্কে জানি, এটা হচ্ছে আমরা রিচ ড্যাড পোর ড্যাড বই থেকে, রবার্ট কিওসাকি, কিন্তু ওইটা ইউরোপে অ্যাপ্লিকেবল, ওইটা হচ্ছে আমেরিকা, বাংলাদেশের মধ্যে অ্যাপ্লিকেবল না। আপনি বাংলাদেশ রাখেন, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। আপনি ওষুধ কোম্পানির সেলসম্যান হবেন, জি, অথবা আপনি দুধ কোম্পানির সেলসম্যান হবেন, প্রোডাক্ট আপনি এখনো জানেন না, আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? অথবা আপনি রিয়েল এস্টেটের সেলসম্যান হবেন, জি, হতে পারে না? বা আপনি একটা গাড়ির শোরুমের সেলসম্যান হবেন। কোন বই আপনাকে ডিফারেন্ট কাস্টমাইজড স্কিলস গুলো শেখাচ্ছে? কোথায় বইয়ের একটা কাজও না, সে আপনাকে ওই যেটা আমি বললাম, জি, বেসিকটা শেখাচ্ছে, থিওরিস, এবং ওই থিওরি প্র্যাকটিসের মাধ্যমে আপনার থিঙ্কিং প্রসেস, আপনার ম্যাচুরিটি, আপনার উইজডমকে ডেভেলপ করে দিচ্ছে, যেটা আপনি আপনার মতো করে গিয়ে অ্যাপ্লাই করবেন। ওই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ঠেকবেন যখন আপনার সোশ্যাল স্কিলস নাই। আপনি তো ভুলেই গেছেন যে সোশ্যাল স্কিলস ডেভেলপ করতে হবে, স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে, পারসুয়েশন স্কিল ডেভেলপ করতে হবে। বা আপনি অথবা জানেনই না বাংলাদেশের মানুষ কিভাবে চিন্তা করে। জি, গাজী ভাই, আমি একটা ইনফরমেশন শেয়ার করি যে আপনার টিমে কাজ করতো একজন, মার্কেটিংয়ে ছিল, পরবর্তীতে বোধহয় আরেকটা কোম্পানির সিইও হইল, আর এটা হচ্ছে জয়ন্তা, আপনার মনে আছে কি? শ্রীলঙ্কা। তো ও যেদিন মানে চলে যাচ্ছিল মানে ওই অর্গানাইজেশন থেকে, তো আমার সাথে ওর দেখা হয়েছে, তো আমাকে কথা বলতে আসছে যে সে চলে যাচ্ছে। তো সে একটা ইনফরমেশন আমাকে বলেছে, মানে এই সফট স্কিল সম্বন্ধে। সে বলল যে আমি জানলাম তুমি টোস্ট মাস্টার্স শুরু করেছো এই অর্গানাইজেশনে। আমি বললাম হ্যাঁ। তো বললো ও জানতো না। তো বললো যে আজকে যে ও সিইও হতে যাচ্ছে আরেকটা কোম্পানিতে জেনারেল ম্যানেজার থেকে, সে বলতেছে এইটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সে 5 বছর টোস্ট মাস্টার্সে ছিল শ্রীলঙ্কাতে, যেখানে সে কমিউনিকেশন শিখেছে, লিডারশিপ স্কিল শিখেছে, এবং সেটা তাকে শেপ করেছে, মানে বেটার পারসুয়েডার হিসেবে, বেটার নেগোসিয়েটর হিসেবে। তো সেটার জন্য গ্রেটফুল। তো ইভেন ইন অ্যাডিশন আমি যদি একটু বলি, এবং ইদানিং দেখা যাচ্ছে, মানে আপনি ফেস করেছেন কিনা, আমি ফেস করেছি, পাবলিক
ইউনিভার্সিটি থেকে যারা আসছে তারা হয়তো তাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রাম থেকে এসে অনেকেই হয়তো ওখানে এডুকেশন নিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু একটু এক্সপেন্সিভ, এটা অনেকে হয়তো শহরের তো পারে না, হ্যাঁ শহরের অনেকে যাচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে। তো পরবর্তীতে যখন জবে যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইদানিং হচ্ছে দেখা যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। আমি বলছি না পার্টিকুলারলি কোনো ইউনিভার্সিটির কথা, বাট যারা বের হয়ে আসছে সেখান থেকে হয়তো তারা সুন্দর করে কথা বলছে, তাদের কমিউনিকেশনটা ভালো, তাদের সেলফ ডেভেলপমেন্ট সে করেছে, অথবা তার ওই সফট স্কিলগুলো ভালো, ওরা কিন্তু ইন্টারভিউতে অনেক ভালো করছে। ওই যে আসলে তোমার একটা প্রশ্ন না, তোমার একটা উত্তর হয়ে গেছে একদম ক্লিয়ারলি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি ওইভাবে বলবো, প্রথমত আসাদ, তোমরা যারা টোস্ট মাস্টার করছো একটা জব করে, হ্যাঁ, ওই প্রেশারটা নিয়ে এই যে অ্যাডিশনাল একটা এফোর্ট তুমি দিচ্ছ কেন? সেলফ ডেভেলপমেন্ট। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে তাহলে চাকরি বেশি পাচ্ছে কেন? যদি সেটাই ফেনোমেনা হয়ে থাকে, সেম বই ধরে নিলাম দুজনই পড়ছে, দুজনই হয়তো যদি জিজ্ঞেস করি যে থিওরি কি, দুজনই রাইট আনসার দিবে, বাট সামনে বসে প্রেজেন্টেশনে যখন একটা ছেলে কথা বলতেছে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে পাবলিক ইউনিভার্সিটির একটা ছেলে হয়তো অনেক আগে আছে, তার কারণ প্রাইভেট ইউনিভার্সিটি তাকে ওই স্কিলগুলো গত 4 বছরে ডেভেলপ শিখিয়েছে। সেই 4 বছরে অনেক কেস স্টাডি করে কয়েকশো স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে কথা বলেছে, প্রেজেন্টেশন দিয়েছে। সো ইউনিভার্সিটিগুলো, আমি এটাই বলতেছি, আমাদের কারিকুলাম ইন দ্য ইউনিভার্সিটি যে প্রশ্নটা তুমি একটু আগে করেছে, কেন হচ্ছে না বাংলাদেশে এই গ্যাপটা, কেন গ্যাপটা হচ্ছে, যেটা দরকার সেটা আমরা শেখাচ্ছি কি না, নাকি আমরা খালি মুখস্থ করে বই পড়াচ্ছি? গাজী ভাই, আপনি তো লং পিরিয়ড অফ টাইম অনেক অর্গানাইজেশনে ছিলেন, এখনও আছেন। তো আমাদের এখানে যারা সাবস্ক্রাইবার্স আছে, ভিউয়ার্স আছে, তাদের মতো অনেকেই কিন্তু আপনার মতো সিইও হতে চায়, আসাদ ভাইয়ের মতো কোনো অর্গানাইজেশনের কর্ণধার হতে চায়। এই ধরনের কোনো মানুষের জন্য কি আমরা আপনার কাছ থেকে বা আমাদের সাবস্ক্রাইবার্সদের জন্য, যারা এখন ম্যানেজার হিসেবে আছে বা জেনারেল ম্যানেজার হিসেবে আছে, যারা এমডি হতে চায়, সিইও হতে চায়, আপনার কাছে বা আপনার সাথে যোগাযোগ করে কোনো পার্সোনাল কনসালটেন্সি দেওয়ার কি কোনো সুযোগ পেতে পারে? মেন্টরিং ডেফিনেটলি। আমি জানি না, আসাদ ভালো বলতে পারবে। আসাদ আমাকে সবসময় বলে আমি খুব ভালো মেন্টর, অবশ্য একটু বাড়ায় বলে। আমি 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 বিশ্বাস করি যে আমি যতগুলো অর্গানাইজেশনে কাজ করেছি এবং করছি, সেখানে যারা আমার সাথে কাজ করে তারা কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে উপকৃত হয়। আলহামদুলিল্লাহ, এটা আমি একটু কনসিয়াসলি এফোর্ট দিই, আমি পছন্দ করি এটা করতে। আমার যে নেফিউদের কথা বললাম, তাদের সাথে আমি প্রচুর টাইম স্পেন্ড করা পছন্দ করি, যে আমার কাছ থেকে তারা কিছু শিখতে পারে। আমার ডোর ইজ ওপেন। হ্যাঁ, কেউ যদি আমার কাছে মনে করে যে আই ক্যান হেল্প দ্যাম, ওয়াই নট, ঠিক আছে, তারা আসতে পারে, তোমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিছু ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে, আমাদের বুঝতে হবে যে কারা ওই লেভেলটাতে আছে যে নেক্সট লেভেলে যাবে। তবে এই জেনারেশনের জন্য আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি সবসময় জিজ্ঞেস করি যে তুমি জানো কিনা তুমি কি চাও, এবং তুমি জানো কিনা তুমি কেন চাও। এই প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। আমি খালি দৌড়াচ্ছি। আপনি দেখেন, আর্থসামাজিক কারণেই, এটা কারো দোষ না, আর্থসামাজিক কারণেই বাংলাদেশের 60-70% ছাত্র পড়াশোনা করে আর চিন্তা করে যদি একটা চাকরি পেয়ে যাই, আর্থসামাজিক, ঠিক আছে, এটা রং বলছি না, একটা চাকরি যদি পেয়ে যাই, আমার পরিবার বেঁচে যায়। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, ও চাকরি পাওয়ার সাথে সাথেই স্যাটিসফাইড, ওর নিডটা পূরণ হয়ে গেছে। তো ওই যে কেন চাই, কি চাই এবং কেন চাই, আসাদ আমি থাকতেই আমার অর্গানাইজেশন থেকে বের হয়ে গেছে। লেটস আস্ক হিম ওয়াই। কারণ ও জানতো যে ও যেটা চাচ্ছে এই অর্গানাইজেশন ওকে দিতে পারবে না, সিম্পল। তো ও আর 10 জনের মতো, আচ্ছা পেলাম না পেলাম, বসেই থাকি না, করে নেই, বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ইজ ডুইং ওয়েল। আমার জানতে হবে আমি কি চাই, এবং ওইটার জন্য রিস্ক নিতে হবে অ্যাচিভ করার জন্য। কাজী ভাই, এখানে আমি একটা বিষয় অ্যাড করতে চাই। আমি যখন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস হেড অফ সেলস হিসেবে ছিলাম, তো ওখানে ইন্টারভিউর সময় বিশাল আয়োজন হয় যমুনা ফিউচার পার্কে। তো আমরা দেখা যেত যে যখন আমি সময় এইচআরের সাথে আমি বসে থাকতাম, যেহেতু আমার ডিপার্টমেন্টে বিশাল লাইন হতো, আমি ওখান থেকে দেখতাম যে অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এসে তারা 15,000 টাকা বেতনে চাকরির জন্য আসছে। এবং আমি একবার একটা ছেলেকে দেখে আমার কাছে মনে হচ্ছিল না যে সে 15,000, মনে হচ্ছিল আরো বেশি সে এক্সপেক্ট করে। তাহলে তাহলে জিজ্ঞেস করলাম, আপনি যে জবের জন্য সে কোথা থেকে এসেছেন? সে আমাকে বলল সে যশোর থেকে এসেছে,
সে যশোর থেকে ঢাকায় এসে একটা প্রাইভেট ইউনিভার্সিটি এসে পড়তো, পাবলিকে না, অনার্স মাস্টার্স কমপ্লিট হচ্ছে, সে 15,000 টাকা বেতন সে স্যাটিসফাইড। তুমি জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলি মেম্বার কে, তার বাবা আছে, মা আছে, ছোট এক ভাই বোন আছে, সে 15,000 পেলেই হ্যাপি। এই চাকরিটা যদি পেয়ে যায় তাহলে সে হ্যাপি, তার ডিজায়ারটা হচ্ছে এরকম। তো গাজী ভাই, আমরা যেটা চাচ্ছি, আপনার সাথে কথা বলেছিলাম যে আমরা চাচ্ছি যে এরকম, এটা তো অবশ্যই আপনি এটা সর্ট আউট করে নেবেন। আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে এবং আমাদের ঢাকা পডকাস্ট এই প্রোমো কোডটা ব্যবহার করতে, যে ঢাকা পডকাস্ট প্রোমো কোড ব্যবহার করে যারা সরাসরি আপনাকে ফোন দিবে এবং যাদের সেরকম একটা প্রোফাইল থাকবে, এরকম 5 জনকে আপনি একটু ট্রেন আপ করবেন যে তারা কিভাবে নিজেদেরকে গ্রুমিং করতে পারে ভবিষ্যতে প্রফেশনাল লেভেলে, ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল লেভেলে ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হিসেবে। আচ্ছা, একটু কারেকশন বলি, মানে যেটা হয় যে আমাদের মতো রোলে আমাদেরকে যথেষ্ট ব্যস্ত থাকতে হয়, যথেষ্ট ব্যস্ত থাকতে হয়, এর কাজটা সহজ না। আমার ফোন নম্বর তুমি দিয়ে দিলে 10টা ফোন আসলে 5টা আমি ধরতে পারবো না। এবং আমরা প্রথমত যেভাবে, আমি মাফ চেয়ে নিচ্ছি, প্রথমতই আমরা যেভাবে আমাদের টাইম ম্যানেজমেন্ট করি সেটা হচ্ছে আননোন নাম্বার আমরা রিসিভ করি না, কারণ মনে করি যে এটা ঠিক আছে। সো এটার মেকানিজমটা আমার ইন্টেনশন, এটা আমরা মেকানিজমটা যদি অন্য কেউ নেয় এবং নিয়ে একটা সিলেকশন করে আমার কাছে যদি 5টা ছেলেকে রেফার, তাহলে আমরা ঢাকা পডকাস্টের দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে সিলেক্ট করে 5 জনকে আপনার কাছে রেফার করব এবং তাদেরকে আপনি আপনার মতো করে কনসালটেন্সি দেন। তো আমাদের সাবস্ক্রাইবার্স আপনারা পেয়ে গেলেন যে বাংলাদেশে যিনি গত 24 বছর ধরে ব্রিটিশ টোবাকোতে ছিলেন, তারপর গার্মেন্টস ফ্যাক্টরিতে ছিলেন, গার্মেন্টস অর্গানাইজেশনে ছিলেন, এখন লিপটনে আছেন অ্যাজ এ সিইও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এখন বর্তমানে আছেন জেনারেল ম্যানেজার হিসেবে। তার কাছ থেকে আপনি শিখবেন যে আপনি কিভাবে ইন ফিউচার বিভিন্ন অর্গানাইজেশনে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার রোল আপনি প্লে করতে পারেন সরাসরি। তো যারা ইন্টারেস্টেড আছেন, আমরা নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সে ঢাকা পডকাস্ট প্রোমো ইউজ করে আপনাদের ডিটেলস আমাদেরকে দিয়ে দিবেন এবং সেটা বেস করে আমরা 5 জনকে সিলেক্ট করব যারা সরাসরি দেখা করতে পারবেন আমাদের গাজী এম শামসুদ্দিন ভাইয়ের সাথে। আমার আরেকটা লাস্ট প্রশ্ন আপনার কাছে, যেমন আমি যখন আপনাকে ইন্ট্রোডিউস করছিলাম, আপনি আমাকে বলছিলেন যে সাদি ভাই আপনি বলবেন ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার, দুটো ডেজিগনেশন কেন? আচ্ছা, দুটো ডেজিগনেশন হচ্ছে যে আমার অর্গানাইজেশনের অর্গানোগ্রাম অনুযায়ী কান্ট্রি হেডকে জেনারেল ম্যানেজার বলা হয়, ঠিক আছে। মানে একটা কান্ট্রি যখন আপনি জেনারেল ম্যানেজার হবেন তখন আবার কিছু লিগ্যাল কাজ থাকে যেটা আপনি ম্যানেজিং ডিরেক্টর না হলে করতে পারেন না, ঠিক আছে। সো সিগনেটারি হওয়ার জন্য তো যদি আমার অর্গানাইজেশনকে জিজ্ঞেস করেন, লিপটন টিজ অ্যান্ড ইনফিউশনস, তাদের কাছে আমরা প্রত্যেকটা কান্ট্রি হেডই একটা জেনারেল ম্যানেজার অন্য কান্ট্রিতে, বাট বাংলাদেশের ওই বাকি লিগ্যাল কাজগুলো করার যেটা আমার দায়িত্ব, সেটা করার জন্য আমাকে এমডি হতে হবে। তো সেই জন্য আমাকে এমডি হতে হয়, এই জন্য দুইটা। আচ্ছা, থ্যাংক ইউ গাজী ভাই। আমরা প্রতি এপিসোডে যারা আসেন তারা হচ্ছে আমাদের এখানে একটা মাগে সাইন করেন, আচ্ছা, এবং একটা মেসেজ দেন। তো আজকে হচ্ছে আমাদের 30তম এপিসোড। তো আমি চাইবো যে আপনি আপনার সিগনেচার এবং আপনার যদি কোনো মেসেজ থাকে ফর ঢাকা পডকাস্ট অর ফর আস, সেটা লিখে একটা সিগনেচার করতে হবে। এই হচ্ছে মাগ, আর আমি পেন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের ছবি আছে না? হ্যাঁ, এটা আমাদের লোগো। আচ্ছা, ভেরি নাইস। এই যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর, আমরা রেখে দিচ্ছি এটা। ইন ভবিষ্যতে ধরেন আমরা এটা অকশনে নিতে পারি। আই হোপ এটা অকশনে ভালো প্রাইস আসবে ইনশাআল্লাহ। গাজী ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এসেছেন এখানে, কারণ আমাদের অনেক কথা হলো আজকে, এবং আমি শিওর যে দর্শকরা এখান থেকে অনেক কিছু নিতে পারবে, এবং অনেকেই হয়তো আপনার মতো সিও হতে চায়, আমিও হতে চাই, মানে আমি হতে চেয়েছি। তো এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ব্যস্ততার কারণে এই সুযোগটা হয় না। আমার কাছে মনে হয় যে আমার কথা দিয়ে যদি কেউ সামান্য একটু ইন্সপিরেশন পায়, তাদের উপকার হয়, এটা আমার বিরাট পাওনা হবে। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ গাজী ভাই। আমাদের পডকাস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।